ইয়াস, অবশেষে ২২ বছর পরে বাংলাদেশ পেরেছে ইন্ডিয়াকে হারাতে। ২২ বছর আগে যখন ইন্ডিয়া বাংলাদেশের কাছে হেরেছিল, তখন সেই হারটাও কিন্তু হয়েছিল বাংলাদেশের এই ন্যাশনাল স্টেডিয়াম ঢাকাতে। অ্যান্ড আজকে যখন ২২ বছর পরে ইন্ডিয়া বাংলাদেশের সাথে আবার হারলো, সেটাও কিন্তু হলো ন্যাশনাল স্টেডিয়াম ঢাকাতে। এর বাইরে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া অনেক ম্যাচ হয়েছে, ড্র হয়েছে অথবা হেরেছে বাংলাদেশ। এর বাইরে কখনোই কোনো কিছু হয়নি এই ২২ বছরের মধ্যে। আজকে যখন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলে, ফার্স্ট হাফে যেই রকম অ্যাটাক তৈরি করতেছিল, যেরকম চান্স ক্রিয়েট করতেছিল বাংলাদেশ, সেই চান্স ক্রিয়েট করার ধারাটা যদি সেকেন্ড হাফে ধরে রাখতে পারতো, তাহলে হয়তো বা আরও বেশি স্কোর লাইনটা দেখতে পেতাম আমরা। কিন্তু কোচ ডিফেন্সিভ খেলিয়েছে। সেকেন্ড হাফে অনেক কয়টা চেঞ্জ হয়, ফার্স্ট হাফেও বেশ কয়েকটা চেঞ্জ হয়েছে। ফার্স্ট হাফে সম্ভবত তারেক কাজীকে চেঞ্জ হয়েছে, আরেকটা হওয়ার কথা। তারেক কাজীকে ফার্স্ট হাফে চেঞ্জ করার কারণ হলো তার শোল্ডার ইঞ্জুরির কথা। সেই শোল্ডার ইঞ্জুরি কিন্তু তার অনেক বেশ পুরনো। এর আগে আমরা সিঙ্গাপুরের ম্যাচও দেখতে পেয়েছি তার শোল্ডার ইঞ্জুরি হয়েছে, সেটাও ফাউল করার পরেই হয়েছে, আর এই ম্যাচটাও ফাউল করার পরেই হয়েছে। আজকের ম্যাচের একমাত্র স্কোরার হচ্ছে মোরসালিন। ম্যাচের 10 মিনিটে মোরসালিন ডিফেন্স লাইন থেকে রাকিব হোসেনের উদ্দেশ্যে একটা পাস দেয়, অ্যান্ড রাকিব সেই বলটা পেয়ে কাউন্টার অ্যাটাকের জন্য রান ক্রিয়েট করে। যখন রাকিব পেনাল্টি এরিয়ার আশেপাশে ছিল, তখন রাকিব সেন্ট্রাল পজিশনে বলটা পাস দিয়ে দেয়, অ্যান্ড মোরসালিন ওই যে ডিফেন্স থেকে বল পাস দিয়েছিল সেখান থেকে রান ক্রিয়েট করে দৌড়ে একদম এই পেনাল্টি এরিয়ার ভিতরে ঢুকে একটা সামান্য টাচ করার মাধ্যমে সেই বলটা গোল হয়ে যায়। যেই গোলটা হয়েছে ভারতের গোলকির 2 পায়ের মাঝখান দিয়ে। এটা একটা অসাধারণ গোল ছিল। এরই সাথে শেখ মোরসালিন কিন্তু জাতীয় দলের হয়ে 7ম গোলটি করে ফেললো। আজকের ম্যাচটা দেখার পরে আমার জাস্ট মনে হয়েছে হামজা চৌধুরীকে ছাড়া বাংলাদেশের একদমই চলবে না। ম্যাচের ডিফেন্স নাই, হামজা আছে। ম্যাচের মিডফিল্ডার নাই, হামজা আছে। ম্যাচের ফরওয়ার্ড নাই, হামজা আছে। এই একটা পজিশন বাকি ছিল, ম্যাচের গোলকিপার। আজকে হামজা চৌধুরী ম্যাচের গোলকির অবদানও রেখেছে। গোলকি যখন বল সেভ দেওয়ার জন্য ডিফেন্সের একদম ডিবক্সের একদম লাস্ট পর্যায়ে চলে যায়, সেইখান থেকে মিতুল মার্মার কামব্যাক করতে পারে না। সেখানে একদম হামজা চৌধুরী স্টিল দাঁড়িয়ে থেকে হেড দিয়ে বলটা আউট করে দেয়। সেইটা বাংলাদেশ একটা বড় গোল হওয়া থেকে বেঁচে গেছে। আর যেই গোলটা হয়ে গেলে বাংলাদেশের রেজাল্ট কিন্তু অন্যরকম হয়ে যেত। মিতুল মার্মাও আজকে অনেক ভুল করেছে। হয়তোবা ম্যাচটা জিতে যাওয়ার কারণে তার ভুলগুলো সবার চোখে নাও পড়তে পারে, কিন্তু আজকে মিতুল মার্মা অনেকগুলো ভুল সেভ করেছে, অনেকগুলো ছেড়ে দিয়েছে যেই বলগুলো ছেড়ে দেওয়ার কথা ছিল না। আজকের ম্যাচের একদম ফার্স্ট হাফের লাস্টের দিকে আমরা দেখতে পেয়েছি হামজা চৌধুরী একটা বাপায়ে শ্যুট করে, যেটা একদম বারের সাইড দিয়ে চলে যায়, যেটা একটু হলে গোল হতে পারতো। আর সম্ভবত 1 থেকে 1.5 ফিট বলটা কাছ দিয়ে 1 থেকে 1.5 ফিট সাইড দিয়ে গেলে হয়তো বা গোলটা হয়ে যেত। আর তার একটু পরে মানে ফার্স্ট হাফেই একদম লাস্টের দিকে হামজা শমী দুইজনকে একসাথে ফাউল করা হয়, যেটা দেখে আমার একদম ভয় লেগেছিল যে কি জানি কি হয়ে যায়। যেহেতু তার আগেও একটা ইনজুরি কারণে তারেক কাজীকে আমরা হারিয়েছি। এরপরেও বাংলাদেশ একটা জিনিস শিখতে পেরেছে যে ইনজুরির অ্যাক্টিং করে মানে লিগ্যাল ওয়েতে কীভাবে টাইম নষ্ট করা যায়। যেই জিনিসটা আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়ারের মধ্যে দেখা গেছে। লাস্টে আমরা মিতুল মার্মাকেও দেখেছি যে প্রতিটা প্লেয়ার পড়ে যাচ্ছিল অ্যান্ড টাইম লস্ট করতেছিল। আমি ভয় পাচ্ছিলাম যে কখন জানি ইনজুরি কারণে তাকে সাবস্টিটিউট করতে হয়, কেননা কয়েকটা সাবস্টিটিউট তো করা লেগেছে ইনজুরি কারণে। জায়ান আহমেদকেও সাবস্টিটিউট করা প্রয়োজন হয়েছে ইনজুরি কারণে। আর এই সব কিছুতে বাংলাদেশ একটা জায়গায় হলেও উন্নতি করতে পেরেছে, সেটা হলো গোলে এগিয়ে থাকলে টাইম লস্ট করার যে পদ্ধতিগুলো। বাংলাদেশ আজকে যথেষ্ট টাইম লস্ট করতে পেরেছে লিগ্যাল ওয়ে। আজকের ম্যাচে সমিত সোমের মতো প্লেয়ারকেও রাগান্বিত হতে দেখা যায়। যেই সমিত সবসময় চুপচাপ থাকে, ভদ্র একটা প্লেয়ার, তাকেও আজকে আমরা রাগান্বিত হতে দেখেছি। প্রথমে সমিতকে ফাউল করা হয়, অ্যান্ড রেফারি দেখেও ফাউল না ধরার পরে সমিত একটা ধাক্কা দেয় অপোনেন্ট প্লেয়ারকে, যেটা রেফারি দেখার পরেও কোনো রিয়াকশন দেয়নি। এখানে সমিত সোমের জায়গায় অন্য কোনো প্লেয়ার থাকলে সে হয়তো বা আরও বেশি রেগে যেত। আজকের ম্যাচটা দেখার পরে জাস্ট মনে হয়েছে 3টা দেশি প্লেয়ারের প্রশংসা না করলেই নয়। রাকিব, মোরসালিন অ্যান্ড সাদউদ্দিন, এই 3টা প্লেয়ার বাংলাদেশের হয়ে আজকে অসাধারণ খেলেছে। রাকিব তো আজকে ফরওয়ার্ডে একবার রাইট সাইড, একবার লেফট সাইড, একবার সেন্টার, 3টা জায়গাতেই তাকে দেখতে পাওয়া গেছে। যখন দলের প্রয়োজনে যেখানে প্রয়োজন হয়েছে সেখানেই তাকে দেখতে পাওয়া গেছে। মোরসালিনের কথা যদি বলি, ফার্স্ট হাফে অসাধারণ খেললেও সেকেন্ড হাফে তাকে সাবস্টিটিউট করে নেওয়া হয়। অ্যান্ড সাদউদ্দিন আজকে ডিফেন্স লাইনটা এক কথায় ধরে রেখেছে, যদিও তাকেও ইনজুরির কারণে সাবস্টিটিউট করতে হয়েছে। এরপরে ম্যাচের 81 মিনিটে বাংলাদেশকে একটি পেনাল্টি হাত থেকে বঞ্চিত করা হয়, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে অপোনেন্টের হাতে বলটা লেগেছে, তারপরও রেফারি কোনো ডিসিশন নেয়নি। অ্যান্ড সমিত সোম পর্যন্ত সেখানে অ্যাপ্লাই করেছে, তারপরও রেফারি কোনো ডিসিশন নেয়নি। আর আজকের ম্যাচের এই রেফারিটা কিন্তু সিঙ্গাপুরের ম্যাচে যে রেফারি ছিল সেই রেফারি। আর সিঙ্গাপুরের ম্যাচে বাংলাদেশের লাস্ট মিনিটে একটা পেনাল্টি দেয়নি সেই দিনও,
সেই দিন লাস্ট ম্যাচে একটা পেনাল্টি দেয়নি, যেটা ফাহিমকে ফাউল করেছিল, অ্যান্ড সেইটা যদি পেনাল্টি দিত তাহলে বাংলাদেশের একদম রেজাল্টটাই অন্যরকম হতো। এএফসি কোয়ালিফাই ম্যাচের রেফারি মানে একদম রেজাল্টটাই পরিবর্তন হতে পারতো। এবং এরই সাথে আজকে আমরা ছোটোখাটো একটা মারামারিও কিন্তু দেখতে পাই, যেখানে শুরু হয়েছিল মূলত তপু বর্মনকে একটা ফাউল করার মাধ্যমে, যেখানে ফার্স্টে তপুকে ফাউল করা হয়, অ্যান্ড যেই ফাউল করার পরে থ্রো ইনটা বাংলাদেশ পেয়েছিল। আর তপুকে যেহেতু ফাউল করেছে, তপু যে একটা অ্যাটেম্প নিয়েছে তাকে মারার জন্য নয়, মানে ছোটোখাটো একটা ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় যেখানে, অ্যান্ড সেখান থেকে একজন দুইজন থেকে বেশ কয়েকটা প্লেয়ার চলে আসে, যেখানে একটা ছোটোখাটো গ্যাঞ্জামি বলা চলে। আর আজকের ম্যাচটা পুরোটা দেখার পরে আমি জাস্ট বুঝতে পেরেছি হামজা চৌধুরীকে ছাড়া বাংলাদেশ একদমই অচল। হামজা চৌধুরী ফার্স্ট হাফে একটু মিডফিল্ডের দিকে খেললেও মূলত সে ডিফেন্সেই খেলেছে আজকে। আর আজকে বাংলাদেশকে যতবার হামজা চৌধুরী ডিফেন্স করেছে, যতবার বাংলাদেশকে সেভ করেছে গোল খাওয়ার হাত থেকে, এইটা যদি কাউন্ট হতো তাহলে হয়তো বা মানে 15-20টার বেশি হতে পারে, মানে বাংলাদেশকে যতবার হামজা চৌধুরী সেভ করেছে গোল খাওয়ার হাত থেকে। অ্যান্ড হামজা চৌধুরী বেশ ভালো বেশ কয়েকটা চান্সও ক্রিয়েট করেছে, যেইগুলো আসলে অনেকটা ভালো পজিশনে ছিল। আর বাংলাদেশের ফরওয়ার্ড লাইনটা যদি আরেকটু ভালো হতো তাহলে হয়তো বা আরও কিছু গোল আমরা পেতে পারতাম হামজা চৌধুরী আর সমিত সোমের অ্যাসিস্ট থেকে। আর রাকিব হোসেনের প্রশংসা তো করতেই হয়, রাকিবের অ্যাসিস্ট থেকে আজকে গোলটা হয়েছে। রাকিব আজকে দুই সাইডে খেলেছে, সেন্টারে খেলেছে, ভালো খেলেছে, অনেক ভালো ফর্ম করেছে। সো গাইস, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড বাংলাদেশের জয় আপনি কতটা খুশি সেইটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।